আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় দেশে আরও ৭৬ জনের মৃত্যু। রাজধানীর ৭১% মানুষের দেহে অ্যান্টিবডি পেলেন গবেষকরা। ডিসেম্বরের মধ্যে আসছে ১০ কোটি ডোজ টিকা। করোনা সংক্রমণ বাড়ায় আজ রাত ১২টা থেকে ঢাকার সাথে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। ৭ জেলায় লকডাউনে, বাস ছাড়া চলছে সব গাড়ি। করোনার ক্ষতি পোষাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষের সময় কমানোর প্রস্তাব। উৎসবের ছুটিও বাদ দিতে ইউজিসির সুপারিশ। করোনার টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার আহ্বান প্রধানমন্ত্রীর। টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তার দাবি জানালেন কাতার ইকোনমিক ফোরাম। নারী পাচারকারী হৃদয় নদীচক্রের নেতৃত্বে সীমান্তের জনপ্রতিনিধিরা, এক ইউপি চেয়ারম্যান ও 2 মেম্বার জড়িত বলছে পুলিশ। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। ২৪ ঘন্টায় করোনায় আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩,৭০২ জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪,৮৪৬ জন। শনাক্তের হার ১৯.27%। প্রত্যন্ত অঞ্চলের সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে জনপ্রতিনিধিদের কাজে লাগানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৫২৮টি ল্যাবে ২৫,০২৮ নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৩৬%। আগের দিন এই হার ছিল ১৯.২৭%। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮,৬১,১৫০ জনের। বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যু ৭৬ জনের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ৩৭ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো ১৩,৭০২ জনে। গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে করোনা শনাক্তের হার। ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগকে সঠিক কৌশল নির্ধারণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু বাইরে লকডাউন না, বরঞ্চ আমি মনে করি অভ্যন্তরে আমাদের রোগী খুঁজে বের করা, তার সংস্পর্শে কারা আসছে তাদের অনুসন্ধান করা, তাদের বারবার টেস্ট করে তাদের দ্রুত শনাক্ত করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে স্থানীয়ভাবে কোথাও কোথাও চলাচল সীমিতকরণ। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২,৯০৩ জন। এই নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৭,৮৮,৩৮৫ জনে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনোভাবেই করোনা নিয়ন্ত্রণে আসছে না সীমান্তের জেলাগুলোতে, বরং ছড়িয়ে পড়ছে পশ্চিম ও মধ্যাঞ্চলের অনেক জেলায়। প্রতিদিন বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। স্থানীয় লকডাউন পুরোপুরি কার্যকর না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ছে। সীমান্ত ঘেঁষা এবং মধ্যাঞ্চলে দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। ২৪ ঘন্টায় সীমান্তের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে খুলনায়, রেকর্ড ২৬৮ জন। এরপর যশোরে ১৯২, রাজশাহীতে ১২৯, ফরিদপুরে ১২৯ ও কুষ্টিয়ায় শনাক্ত হয়েছে ১১৯ জন। সংক্রমণ কমছে না সাতক্ষীরা, নাটোর ও ঠাকুরগাঁওয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এসব জেলার প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ৮ই মে আমরা সর্বপ্রথম দেখতে পাই যে ভারতীয় সেই একই ধরনটি যশোর, মাগুরা এবং নড়াইলের জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছে। গ্রাম অঞ্চলেও এটি ছড়িয়ে পড়েছে এবং এই ছড়িয়ে পড়ার কারণই হলো যে আগে একটি মানুষ ২.৫ ভাগ মানুষকে যদি সংক্রমিত করত, এখন তার ১.৫ গুণ বেশি মানুষকে সংক্রমণ করবে। শনাক্তের হার এখনও চূড়ায় বাগেরহাটে ৪৯%। নতুন করে বাড়ছে ফরিদপুরে, ২৪ ঘন্টায় শনাক্ত ৪৮%। এছাড়া ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, রাজশাহী, মেহেরপুর, খুলনা ও যশোরে সংক্রমণের হার ৪০%-এর ওপরে। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো উপায় নেই। স্বাস্থ্যবিধি যেভাবে মেনে আসছে সেটা মানবে, এটার আসলে বিকল্প নেই। যখন সে আক্রান্ত হবে, সেটা যদি তার ভিতরে এরকম কোনো লক্ষণ সে মনে করে, হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নেবে। তখন আমরা তার স্যাম্পল সংগ্রহ করে সে কোন অবস্থায় আছে তাকে জানিয়ে দেব। প্রয়োজনে ভর্তি করব হাসপাতালে, প্রয়োজনে তাকে বাড়ি রেখে চিকিৎসা দেব।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একদিনে মৃত্যু ৭৬ জনের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগেই মারা গেছে ৪১ জন। এর মধ্যে একক জেলা হিসেবে সবচেয়ে প্রাণহানি রাজশাহীতে রেকর্ড ১২ জন, যশোরে ৮ ও খুলনায় ৭ জন। এছাড়া ফরিদপুরে ৫, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে মারা গেছেন ৩ জন করে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার সঙ্গে আজ রাত ১২টার পর থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় কোনো ট্রেন ঢুকবে না, বেরো হবে না। সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় রেল কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ঢাকায় সংক্রমণ ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সীমান্তসহ বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ বাড়ায় রাজধানীকে সুরক্ষিত রাখতেই মূলত এই সিদ্ধান্ত। এর আগে সোমবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার আশপাশের ৪টি সহ মোট ৭টি জেলায় লকডাউন দেওয়া হয়। দূরপাল্লার বাস ও যাত্রীবাহী নৌযানের পর এবার ঢাকা থেকে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হলো। করোনা সংক্রমণ রোধে ঢাকার আশপাশের ৭ জেলায় চলছে ৯ দিনের লকডাউন। এর মধ্যেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে সড়ক মহাসড়কে ভিড় দেখা গেছে। চলছে ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস। সকাল থেকে লকডাউন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও প্রশাসন। নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শহরে জরুরি সেবা ছাড়া গণপরিবহন ও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজন অটোরিকশা, সিএনজিতে কর্মস্থলে যোগদান। এদিকে নারায়ণগঞ্জে ২১টি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ৩০টার উপরে যানবাহন আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ধারা মোটামুটি আমরা 7 দিন পর্যন্ত অব্যাহত রাখবো। আজকে প্রথম দিন প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় বের হচ্ছে। গাজীপুরে মাঠ পর্যায়ে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায় না। ভোরে কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করলেও সকাল 7টার পর বন্ধ হয়ে যায়। অনেকে স্বাস্থ্যবিধি না মেনে মহাসড়কের পাশে জটলা করে। কিসের লকডাউন? এখানে গাজীপুরে দেখেন আপনি, লকডাউন হচ্ছে, গাড়ি নাই, অথচ জনগণের অবস্থা দেখেন কি অবস্থা। সরকার যে পদক্ষেপ নিচ্ছে এটা আমি সাধুবাদ জানাচ্ছি। সকালের দিকে মানিকগঞ্জ শহরের লোকজন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সাধারণ মানুষের চলাচল বাড়ে। প্রয়োজন আমার যাইতে হবে আর কি। অফিসিয়াল জব করি, আমি ফার্মাসিউটিক্যালসে জব করি, যার কারণে আমাকে যেতে হবে আর কি। মুন্সিগঞ্জে দূরপাল্লার বাস ছাড়া চলছে সব ধরনের পরিবহন। রাজবাড়ীতে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই পাড়া মহল্লায়, হাটবাজারে নানা অজুহাতে ঘোরাফেরা করছে লোকজন। সড়ক মহাসড়কে চলছে 3 চাকার যানবাহন। মাদারীপুরের 3টি উপজেলার সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়ার মানুষের অবাধ যাতায়াত। এতে মাদারীপুর চরম ঝুঁকিতে থাকায় সেখানেও লকডাউন দেওয়া হয়। লকডাউন বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু আমাদের সংক্রমণ হারটা বাড়বে এবং যে হসপিটালগুলি আছে সেই হসপিটাল কিন্তু রোগীর চাপ বাড়বে। তো হসপিটালে তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি বাইরে গেলে তো আমাদের পক্ষে সেবা দেওয়া কষ্টকর হবে। গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে মাইকিং করছে জেলা উপজেলা প্রশাসন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে ৭১ ভাগ এবং চট্টগ্রামে ৫৫ ভাগ নিম্ন আয়ের মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। বস্তি ও বস্তির বাইরে নিম্ন আয়ের ৩,২২০ জনের ওপর গবেষণায় এ তথ্য পেয়েছে আইসিডিডিআরবি। তবে আক্রান্তদের মধ্যে রোগের জটিলতা ও মৃত্যুহার জানা যায়নি। বস্তিবাসী সহ নগরীর নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনা সংক্রমণের হার জানতে গেল বছরের অক্টোবর থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত 5 মাস সমীক্ষা চালায় আইসিডিডিআরবি। ঢাকা ও চট্টগ্রামের 5টি বস্তি এবং বস্তি সংলগ্ন এলাকার ৩,২২০ জনের উপরে চলে গবেষণা। এতে দেখা যায় চট্টগ্রামের তুলনায় ঢাকার মানুষের মধ্যে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে বেশি। পুরুষদের তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও নারীদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে বেশি। কোন কোন পেশেন্টের 3 মাসেই অ্যান্টিবডি ফল করে, কারো 9 মাস পর্যন্ত থাকে। তো এখন পর্যন্ত রিপোর্টেড আছে 9 মাস। তো এটা আমরা কেউ জানি না যে কতদিন পর্যন্ত এই অ্যান্টিবডিটা বডিতে থাকবে। এদিকে হাত ধোয়া, নাক মুখ কম স্পর্শ করা, বিসিজি টিকা নেওয়া এবং শারীরিক পরিশ্রম করা ব্যক্তিদের রক্তে সংক্রমণের হার কম। বস্তি বড়লোক
পশ এরিয়া বলে কিছু নাই, সব জায়গায় আসলে সমানভাবে সংক্রমণটা হচ্ছে। কোথাও অ্যাসিম্পটোমেটিক বেশি, সেটা হয়তো হেলদি ইয়াং অ্যাডাল্টস এর মধ্যে সেটা বেশি, এবং সেই জন্য বস্তিতে তুলনামূলকভাবে আমরা অ্যান্টিবডি পাচ্ছি কিন্তু ডিজিজ কম পাচ্ছি। কোনো অঞ্চলে ৮০% মানুষ সংক্রমিত হলে হার্ড ইমিউনিটি তৈরির কথা বিভিন্ন সময়ে বলা হলেও করোনার ক্ষেত্রে সংক্রমণ দিয়ে হার্ড ইমিউনিটি সম্ভব নয় বলছেন গবেষকেরা। হার্ড ইমিউনিটির কথা আমাদের চিন্তা করার প্রয়োজন নাই এখন, কারণ আমরা কিন্তু ওই দিকে হাঁটতে পারবো না। আমাদের যদি করতে হয় তাহলে ভ্যাকসিন দিয়ে হার্ড ইমিউনিটি করতে হবে, নট থ্রু ইনফেকশন। আইসিডিডিআরবি বলছে বস্তিতে পরিশ্রমী মানুষের সংখ্যা বেশি হওয়ায় সংক্রমণ কম হলেও তা জটিলতা তৈরি করেছে কম। অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমি এই লকডাউনের জন্য যদি আমি বাসায় বসে আমি যদি জুম মিটিং করি, আমি কিছু ব্যায়াম না করি, তাহলে কিন্তু হবে না। ওজন বেড়ে গেলেই কিন্তু আমাকে পেয়ে বসবে। যাদের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে তাদের বেশিরভাগের মধ্যেই ভিটামিন ডির উচ্চ মাত্রার ঘাটতি রয়েছে। গবেষণায় ভিটামিন ডির ঘাটতির সঙ্গে করোনা সংক্রমণের কোনো প্রভাব দেখা যায়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডিসেম্বরের মধ্যে আসবে 10 কোটি ডোজ করোনার টিকা। এর মধ্যে কোভ্যাক্স থেকেই মিলবে 6 কোটি 80 লাখ ডোজ। আর আগামী মাসের শেষে আসতে পারে টিকার বড় চালান। সেপ্টেম্বরে টিকা মিলতে পারে সেরাম ইনস্টিটিউট থেকেও। টিকার আদ্যপান্ত নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বাংলাদেশে 3 ধরনের টিকার প্রয়োগ চলছে। এরই মধ্যে 1 কোটি ডোজেরও বেশি টিকা দেওয়া হয়ে গেছে। তবে অনিশ্চয়তা, আশাবাদ সব মিলিয়ে বাংলাদেশের টিকাদান কার্যক্রম এখনও চলমান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরার সঙ্গে। টিকা আমদানি বিষয়ে কোনো আশার খবর আছে কিনা? সরকারের বিভিন্ন দপ্তরগুলো, মন্ত্রণালয়গুলো এখানে সম্পৃক্ত হয়ে একসঙ্গে কাজ করে টিকা কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করছে। সিনোফার্ম এবং স্পুটনিক ভি আমরা নিতে পারি কিনা সেটা নিয়ে কথা হচ্ছে। মোটামুটি চূড়ান্ত পর্যায়ে সেগুলো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 14 লাখ টিকার একটি ঘাটতি আছে আমরা জানি। এই টিকা আমদানি বিষয়ে কোনো আশার খবর আছে কিনা? আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা যেটা সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিলাম 3 কোটি ডোজ, সেখান থেকে আমরা 70 লক্ষ পেয়েছি। সুতরাং 2 কোটি 30 লক্ষ ডোজ আমরা আরও ওখানে পাবো। এবং সেটাও আমরা আগের থেকে যেটা জেনেছিলাম মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ এগুলো মোটামুটি মানে অ্যাভেলেবল হবে বলে আমাদের কাছে যে তথ্য আছে। এছাড়াও আপনারা জানেন যে কোভ্যাক্স থেকে আমাদের 20% পপুলেশনের জন্য টিকা দেওয়ার কথা, যেটা বিনামূল্যে আমাদের সরকার পাবে। এই ডিসেম্বরের মধ্যেই এই 6 কোটি 80 লক্ষ টিকা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। 2 কোটি 30 লক্ষ আমরা আমাদের কেনা টিকা যেটা সেরাম ইনস্টিটিউট থেকে পাবো। এছাড়াও সিনোফার্ম এবং স্পুটনিক থেকে যদি আমাদের কেনা যে কার্যক্রম হচ্ছে সেটা যদি যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে যদি ফুলফিল হয়, সেখানেও আমরা 1-1.5 কোটি বা 2 কোটি ডোজ টিকা আমাদের পাওয়ার কথা। তো সব মিলে কিন্তু এই বছরের মধ্যেই আমরা প্রায় 10 কোটির আশেপাশে একটা টিকা আমাদের এই বছরের মধ্যেই আমরা পেতে পারি। সিনোফার্মের টিকা আমরা কবে নাগাদ পেতে পারি? আগামী মাস বা আগামী 1-2 মাসের মধ্যেই টিকা বড় আকারে আসা শুরু হবে এবং ডিসেম্বর মাস নাগাদ আমরা মোটামুটি অনেক টিকাই কিন্তু পেয়ে যাব। ভ্যাকসিন উৎপাদনের কোনো সুসংবাদ আছে কিনা বা কোনো অগ্রগতি আছে কিনা? মানে দুভাবে টিকা উৎপাদন করার বিষয় থাকে। একটা হচ্ছে বাল্ক দিলে আমরা এখানে ফিল অ্যান্ড ফিনিশ করে সেটাকে মার্কেটে দিতে পারি। আরেকটা হচ্ছে যে একদমই সিড থেকে তৈরি করা। সব রকমের বিষয়গুলোই কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে যে আমরা কোনভাবে করতে পারি। আমরা এখন জনসন অ্যান্ড জনসন নিয়েও আসলে ভাবছি, কারণ জনসন অ্যান্ড জনসন যেহেতু একটা ডোজ, সেই ক্ষেত্রে আরও বেশি মানুষকে দ্রুত এই টিকার আওতায় আনাটা সম্ভব হবে। বাংলাদেশ সহ এশিয়ার 18টি দেশকে কোভ্যাক্সের আওতায় 1 কোটি 60 লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া যুক্তরাষ্ট্র নিজেদের মজুদ থেকে 5.5 কোটি টিকা দেবে বিভিন্ন দেশকে। বিশ্বজুড়ে করোনা মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। স্বল্প আয়ের দেশগুলোতে সরাসরি পাঠানো হবে আরও 1 কোটি 40 লাখ ডোজ টিকা। বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে মডার্না, ফাইজার এবং জনসন অ্যান্ড জনসনের টিকা পাবে দেশগুলো। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএর অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার টিকাও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যত দ্রুত সম্ভব এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।
করোনার ক্ষতি পোষাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সহ শিক্ষাবর্ষের সময় কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সঙ্গে গ্রীষ্মকালীন, শীতকালীন সহ বিভিন্ন উৎসবের ছুটিও বাদ দেওয়ার সুপারিশ কমিশনের। করোনার কারণে 15 মাসের বেশি সময় ধরে বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়। অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করলেও অনেক শিক্ষার্থী এর বাইরে। এই অবস্থায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। এই ক্ষতি পোষাতে একাডেমিক ক্যালেন্ডারে সময় কমিয়ে আনা, বিভিন্ন ছুটি কমিয়ে ফেলা, লেকচারের সংখ্যা কমানো, সেমিস্টার ফাইনাল সহ অন্যান্য পরীক্ষার মাঝের সময় কমানোর সুপারিশ করেছে ইউজিসি। ক্লাস সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে, তবে সেটা সিদ্ধান্ত নেবে যে বছরকে কি তারা 8 মাসে নিয়ে আসবে, 6 মাসের সেমিস্টারকে কি তারা 4 মাসে নিয়ে আসবে, নাকি 3 মাসে নিয়ে আসবে। এটি আনতে হবে তাদের নিজস্ব একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে। কমিশন বলছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতি আরও কিভাবে কমিয়ে আনা যায়, সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে রাখা যায়, সেটি নিয়ে আরও কাজ চলছে। সত্যিকার অর্থে যে 100তে 100 কার্যকর করে পরীক্ষা নেওয়া সম্ভব না। পাশাপাশি সিলেবাসের যে মেইন দিকগুলো আছে, যে মেইন বিষয়গুলো আছে, সেগুলোকেও ঠিক রাখতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এসব প্রস্তাব একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। একাডেমিক কাউন্সিল যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছে, আমাদের সহকর্মীবৃন্দ ওভাবে প্রয়াস রাখছেন যে কিভাবে শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কোনো স্থবিরতা না থাকে। তো সে ধরনের সকল আমাদের বিভাগ এবং ইনস্টিটিউট সেগুলোর সমন্বয় করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, তবে হল না খুলে পরীক্ষা নেওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকা উৎপাদনে সক্ষম উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। কাতারের রাজধানী দোহায় আয়োজিত কাতার ইকোনমিক ফোরামের আলোচনায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। করোনা পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা কেমন হবে তা নিয়ে কাতারের রাজধানী দোহায় ভার্চুয়াল সম্মেলন। এতে আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক এই দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। কোভিড-19 এরই মধ্যে লাখ লাখ প্রাণ কেড়ে নিয়েছে এবং অর্থনীতিকে দুর্বল করে ফেলেছে। এই কঠিন সময় মোকাবেলায় প্রয়োজন বৈশ্বিক সহযোগিতা। আমি মনে করি করোনা টিকাকে বৈশ্বিক পণ্য হিসেবে ঘোষণা করা উচিত এবং উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো যাতে টিকা উৎপাদন করতে পারে সেজন্য সহযোগিতা করা উচিত। Vaccines should be declared as global public goods. করোনা পরিস্থিতি মোকাবিলায় টেকসই অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। করোনার প্রভাব মোকাবিলায় ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কাতার ইকোনমিক ফোরাম আমাদেরকে সুযোগগুলো চিহ্নিত করে এবং আইডিয়া শেয়ার করার একটি প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছে। এ সময় তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং পাট খাতে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ হ্যাজ এক্সেলেন্ট ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকার বিনিময়ে বাংলাদেশ থেকে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করছে কয়েকটি দেশ। শর্ত জুড়ে দেওয়ার সমালোচনায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিশ্বের ধনী দেশগুলো প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুত করে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। অক্সফোর্ডের করোনা টিকার ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি সহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, দেশগুলোতে কয়েক লাখ অক্সফোর্ডের টিকা অব্যবহৃত রয়েছে। সবার কাছেই আনুষ্ঠানিকভাবে এই টিকা চেয়েছে ঢাকা। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কথা বলেন মন্ত্রী। আক্ষেপ করেন, ধনী দেশগুলো নিজেদের চাহিদার চেয়ে বেশি টিকা মজুত করে বিশ্বজুড়ে বৈষম্য তৈরি করেছে। অনেকগুলো দেশের এই ভ্যাকসিন এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিন্তু খালি মুখে বলে আমরা এগুলো আপনাদের দেব। হ্যাঁ, এইরকম মজার মজার কথা শুনি যে আপনারা কোনো চিন্তা করেন না,
আমরা এইগুলো দেব, কিন্তু কেউ দেয় না। তো এইটা ঠিক না। আর দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে অমুক জিনিসে আপনারা আমাকে সাপোর্ট দেবেন কিনা। হ্যাঁ, ইট হ্যাজ বিকাম লুকস লাইক অ্যানাদার টুল অফ এক্সপ্লয়টেশন। মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন টিকা দেওয়ার আশ্বাস দিলেও কবে হস্তান্তর করা হবে তা জানায়নি। G7 বললেন না তো 100 মিলিয়ন না কি জানি, 1 বিলিয়ন টিকা দিবেন, ওই গল্পই শুনতেছি, কিন্তু দেওয়ার নামে তো কেউ আগ্রহ, খালি আশ্বাস। আমি বলি মোলা দেখাচ্ছেন সবাই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র প্রবাসীরা নিরাপত্তার স্বার্থে দেশে ব্যক্তিগত অস্ত্র আনার অনুমতি চেয়েছে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়া শুরু করেছিলাম কোভিডের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিঠি চালাচালি করেও কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই। সুরক্ষা বিভাগে এনআইডি নেয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের কোনো যুক্তি মনোপুত হয়নি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে। এরই মধ্যে কার্যবিধিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কার কাছে থাকছে এনআইডি নিয়ন্ত্রণ? এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে আলোচনা সমালোচনা ও দেন দরবার। গত 24 মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে 7 জুন নিজেদের কাছে রাখতে 7 যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সব যুক্তি নাকচ করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গভর্নমেন্টের যথাযথ পর্যায় থেকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেগুলা অনুযায়ী অন্য মিনিস্ট্রিগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা কিছু জানতে চেয়েছিল, আমরা সেটার উত্তর দিয়েছি। এখন আমরা কাজগুলো করছি, এটা তো আমাদের ব্যক্তিগত কোনো কিছু না কারো, সুতরাং আমরা এগুলা হয়তো অনেক সময় সন্দেহ থাকতে পারে, এগুলা হয়তো আমরা মিটিং করে শেষ করে নিচ্ছি। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস বা কার্যবিধিমালা সংশোধন করতে হবে। শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াও। লোকেশনস চেঞ্জ করা, যেটা মানে কর্মবন্টন যেটা আছে আর কি, রুলস অফ বিজনেস এর শিডিউল 1, তো এটা চেঞ্জ করার একটা প্রসিডিউর আছে, ওটা করবে আপনার সুরক্ষা সেবা। তো ওনারা এটা করার ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ে মিটিং হওয়ার কথা এটাও করে ফেলেছেন। তারপর আমাদের কাছে আসলে ধাপগুলো আছে, এগুলা শেষ করে আমরা এটা করে দিব। বিষয়টি কমিশন সভায় তোলা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে কি কমিশন আপনারা কি এই বিষয়টা নিয়ে কমিশনে আলাপ করবেন কিনা? কমিশনে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা ও এনআইডি দিয়ে আসছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বোট ক্লাবের ভেতরে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন চিত্রনায়িকা পরিমণি। 9 জুন রাতের ক্লাবের ভেতরের একটি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে এসেছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লাবের একটি টেবিলে বসে ড্রিঙ্ক করছেন পরিমণি, সঙ্গে ছিলেন অমি এবং জিমিও। এ সময় উত্তেজিত পরিমণিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন পরিমণি, উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি। দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কয়েকশো মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছেন পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার আসামি তুহিন সিদ্দিক অমি ও তার সহযোগীরা। এভাবে তারা হাতিয়েছেন কোটি কোটি টাকা। দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, অমির বিরুদ্ধে যে অভিযোগ আইন অনুযায়ী সেটি মানব পাচার। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় 14 জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন তুহিন সিদ্দিকী অমি। 16 জুন দক্ষিণখানে তার অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ করা হয়। এরপর ওই দিনই অমির বিরুদ্ধে পাসপোর্ট অপরাধ আইনে মামলা হয়। 17 জুন রাজধানীর দক্ষিণখান থানায় অমি ও তার সহযোগীদের বিরুদ্ধে মানব পাচার আইনে আরেকটি মামলা হয়। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই মামলায় সিআইডি 9 জনকে গ্রেপ্তার করেছে।
সিআইডি বলছে অমি ও তার সহযোগীরা ভুক্তভোগীদের প্রতিশ্রুত চাকরি না দিয়ে বিভিন্ন দেশে পাচার করেছে। এছাড়া শত শত লোককে অধিক বেতনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। লোক পাঠানোর জন্য টাকা নেয়, টাকা নিয়ে তারা অনেক সময় সেই ঠিকমতো লোক পাঠায় না। টাকা যারা বিদেশ যাওয়ার প্রার্থী তারা দীর্ঘদিন ধরে সেখানে ঘোরে, কিন্তু সে টাকা ফেরত পায় না। এটি একটি গ্রুপ। আর অন্যটি হচ্ছে যে তারা বিদেশে যায়, যাওয়ার পরে যে চাকরির কথা বলে এখানে তারা টাকা নেয়, দেখা যায় যে বিদেশে যে সেই চাকরিটি সেখানে নেই। অমির বিদেশে কর্মী পাঠানোর লাইসেন্স আছে কিনা তা যাচাই বাছাই চলছে জানিয়ে সিআইডি বলছে আইন অনুযায়ী অমি মানব পাচার করেছে। লাইসেন্স তো থাকতেই পারে, তো সেটি তো আসলে তদন্তের বিষয়। সেটা লাইসেন্সের বৈধতা আছে কিনা সেই বিষয়গুলো তো তদন্তের করে পরে বলা যাবে। ভারতে সেখানে যদি মানব পাচারের যে সংজ্ঞা যেটি আছে সেটি যদি দেখেন তাহলে দেখবেন যে এটি মানব পাচারের সংজ্ঞার মধ্যে পড়ে। সিআইডি আরও জানায় আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বিদেশে লোক পাঠানোর ফলে অনেকে সেখানে গিয়ে কাজ পাচ্ছেন না। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকটক হৃদয় ও নদী আক্তার ছিলেন সাতক্ষীরা ও যশোরের একটি নারী পাচার সিন্ডিকেটের প্রধান দুই এজেন্ট। স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও 2 মেম্বারের নেতৃত্বে চলছে এই চক্র। হৃদয় ও নদী ঢাকা থেকে নারীদের সাতক্ষীরা ও যশোরে নিয়ে তুলে দিতেন সিন্ডিকেটের হাতে। অবৈধভাবে সীমান্ত পার করে নারীদের কলকাতায় নেয়ার পর ভুয়া আধার কার্ড বানিয়ে দিতেন ভারতীয় চিকিৎসক পলক মণ্ডল। সীমান্ত এলাকা থেকে নদী সহ 7 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য পেয়েছে পুলিশ। ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে টিকটক হৃদয়ে নারী পাচারের তথ্য পায় পুলিশ। এরপর ভারতে নিপীড়নের শিকার 5 তরুণী মামলা করেন হাতিরঝিল থানায়। সামনে আসে নদী আক্তারের নাম। সিন্ডিকেটের মোস্ট ওয়ান্টেড এই নারী সদস্যকে গ্রেপ্তারে চলে অভিযান। সোমবার যশোর ও নড়াইল থেকে নদীসহ চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার হলে বেরিয়ে আসে পাচারের তথ্য। বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলার পর নদী ও টিকটক হৃদয় নারীদের নিয়ে যেত যশোর ও সাতক্ষীরা সীমান্তে, জানিয়েছে পুলিশ। এরপর চক্রের সদস্য তরিকুল নারীদের পাঠাতো আলামিন, বিনাশ ও আমিরুলের সেফ হাউজে। সেখানে কিছুদিন রেখে সীমান্ত পার করে নারীদের পৌঁছে দেওয়া হতো কলকাতায়। বিকাশ এজেন্ট সাইফুলের মাধ্যমে চলত টাকা লেনদেন। কলকাতায় পৌঁছালে আয়ুর্বেদিক চিকিৎসক পলক মণ্ডলের দায়িত্ব ছিল নকল আধার কার্ড বানানোর। এরপর বিমানে বা ট্রেনে করে পাঠানো হতো বেঙ্গালুরুতে। বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে এবং সে এই নারী পাচারের মতো ঘৃণ্যতম অপরাধে নিজেকে জড়িয়েছে। পুলিশ বলছে এই চক্রটিকে নিয়ন্ত্রণ করে সাতক্ষীরার বৈকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান ওসলে, মেম্বার ইশারুল ইসলাম এবং যশোরের গোগা ইউনিয়ন মেম্বার নেসার আলী। চক্রের সদস্যরা বিজিবির হাতে ধরা পড়লে বা অন্য যে কোনো সমস্যার সমাধান দিতেন এই 3 জনই। ওই এলাকার কিছু কিছু জনপ্রতিনিধিও তাদেরকে সহযোগিতা করেছে। তো আমরা তদন্তের পর্যায়ে শেষ পর্যায়ে এসে হয়তো বলতে পারবো যে কারা কারা যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আওতায় আসবে, যাদেরকে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য পাওয়া না গেলেও মেম্বার নারী পাচারের অভিযোগ নাকচ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আপনি গ্রামে তদন্ত নেন, যদি আমি ওর সাথে জড়িত থাকি আমি ওর শাস্তি নেব। নারী পাচার ছাড়াও স্বর্ণ ও মাদক চোরাচালানেও এই সিন্ডিকেটের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। সম্প্রতি ভারতে নারী পাচার ও নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত দেশে 20 ও ভারতে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। আঙুলের চোটে ডিপিএল এর সুপার লিগ শেষ, 1 সপ্তাহ বিশ্রামে মুশফিক। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই। ওবায়দুর মাহদির সামর্থ্যে সংশয়, নাগরিকত্ব পাওয়া এলিটাকে লিগে দেখতে চান জেনিফ। শিরোপা ধরে রাখার মিশনে আবাহনী লিমিটেডের জন্য বড় ধাক্কা। আঙুলের চোটের কারণে ডিপিএল সুপার লিগের বাকি অংশ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। চোট গুরুতর না হলেও 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে জানিয়েছেন আবাহনীর ফিজিও এনামুল হক। তিনি আরও জানিয়েছেন আসন্ন জিম্বাবুয়ে সফরে মুশফিকের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। তামিম তাসকিনের পর মুশফিক, লম্বা হচ্ছে ইনজুরি তালিকা, তারকা শূন্য হচ্ছে ডিপিএল। রং হারাবে নিঃসন্দেহে। রোমাঞ্চকর ম্যাচে গাজী গ্রুপকে হারানো দলের জন্য স্বস্তির হলেও চোট বয়ে এনেছেন মুশফিক। বাঁ হাতের তর্জনীতে হেয়ারলাইন ফ্র্যাকচারে ছিটকে গেছেন সুপার লিগ থেকে।
স্কিনের সমস্যায় ভুগছেন গত 2 সপ্তাহের বেশি সময় ধরে। প্র্যাকটিস করবে অথবা ম্যাচ খেলবে, তখনই আসলে বোঝা যাবে ওর ইনজুরির বর্তমান অবস্থাটা। মুস্তাফিজ ওর কোমরের ব্যথায় কমপ্লেন করেছিল আমাদের কাছে। 2-1 দিনের পরিচর্যায় আসলে তার ব্যথাটা অনেকটা কমে গেছে। তো আমরা আশা করছি যেহেতু স্ক্যানের রিপোর্ট ভালো, জিম্বাবুয়েতে এর কোনো প্রভাব পড়বে না। বায়োবাবলে মনস্তাত্ত্বিক লড়াই, সাথে টানা ম্যাচের ধকলে ইনজুরি প্রবণতা বেড়েছে তামিম মুশফিকদের। বিশ্রাম দিয়ে না খেলালে সামনের ব্যস্ত সূচিতে ইনজুরির তালিকা লম্বা হবে। ধকল সামলাতে চ্যালেঞ্জের মুখে পড়বে বিসিবি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের চেষ্টাতেও শেষ করা যায়নি সুপার লিগ সূচির প্রথম ম্যাচটি। প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপের ম্যাচ তৃতীয় দিনের মতো বৃষ্টিতে ভেস্তে গেছে, তাই পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। প্রথম দিনে 12 ওভারে গাজী গ্রুপের সংগ্রহ ছিল 4 উইকেটে 73 রান। রিজার্ভ ডেতে বৃষ্টির কারণে ম্যাচের বাকি অংশ শুরু করা যায়নি। দুপুরে রেলিগেশন লিগে লেজেন্ডস অব রূপগঞ্জ আর ওল্ড ডিওএইচএস এর মধ্যকার 18 ওভারে নেমে আসা ম্যাচটি ছিল বাড়তি গুরুত্বের। টস জিতে বোলিং নেয় রূপগঞ্জ। ওপেনার আনিসুল ইসলাম ইমনের 50-র পরও ডিওএইচএস থামে 117 রানে। জবাবে সাব্বির, মারুফ আর নাইমের ব্যাটে 5 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। এই জয়ে রেলিগেশন এড়িয়েছে তারা। আর প্রটেক্সের সঙ্গে প্রথম বিভাগে নেমে গেছে ডিওএইচএস। জামাল তারিকের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ওবায়দুর মাহাদিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক। তবে বসুন্ধরা কিংসে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তাদের সামর্থ্য নিয়ে সন্দিহান জাতীয় দলের হেড কোচ জেমি ডে। তাদের সাথে সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকেও পরখ করতে চান জেমি, তবে শর্ত একটাই, ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নামতে হবে। অভিষেকে মন কেড়েছিলেন তারিক কাজী। রাইট ব্যাকে তার পজিশনিং সেন্স কিংবা ক্লিয়ারেন্স সামর্থ্য তাকে আলোচনায় এনেছে। অধিনায়ক জামাল ভুঁইয়ার পর বাংলাদেশি বংশোদ্ভূত তারিকও লাল সবুজ জার্সিতে দীর্ঘদিন খেলার ইঙ্গিত দিচ্ছেন। তাদের পথ ধরেই আলোচনায় বসুন্ধরা কিংসের 2 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ওবায়দুর রহমান ও মাহাদি খান। কাতারের বিখ্যাত অ্যাসপেয়ার একাডেমিতে গড়ে ওঠা ওবায়দুর খেলেছেন সেখানকার শীর্ষ দল আল দুহাইল ক্লাবে। তার নজর কাড়া গোল লাল সবুজ সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছে। মূলত লেফট উইং পজিশনে খেলে থাকলেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কার্যকরী ওবায়দুর। চলতি মৌসুমে কিংসের নাম লিখিয়েছেন, আছেন মাঠে নামার অপেক্ষায়। লন্ডনে জন্ম নেয়া মাহাদি খান ইতিমধ্যে কিংস জার্সিতে 1টি ম্যাচ খেলেছেন। 24 বছর বয়সী এই উইঙ্গারের স্পেশালিটি ড্রিবলিং দক্ষতা। ছোট পাসে বিল্ড আপ ফুটবল খেলে অভ্যস্ত মাহাদি এদেশের ধরনটা তার কাছে দুর্বোধ্য। প্রথম ম্যাচে তা বোঝা গেছে। তবে জাতীয় দলে সেই কৌশল রপ্ত করার চেষ্টায় থাকা হেড কোচ জেমির জন্য মাহাদি হতে পারেন পছন্দের কেউ। মাহাদি ওবায়দুরদের খোঁজ জানা আছে জেমিডের। জাতীয় দলের ক্যাম্পে এই দুজনের পাশাপাশি নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকেও দেখতে চান, তবে তার আগে নিজ ক্লাবে নিয়মিত সুযোগ পেতে বলছেন জেমি। If the players are good enough, they'll play for their club team. ক্যাম্পে ডাক পাওয়ার আগে অবশ্যই নিজ ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পেতে হবে। যদি একাদশে নিয়মিত না থাকে তাহলে কিভাবে তাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানব? লিগে পারফর্ম করাটা জরুরি, তাদের সম্পর্কে আমি জেনেছি, কিন্তু ম্যাচে তাদের খেলা দেখতে হবে। যোগ্যতা না দেখে নিশ্চয়ই ক্যাম্পে তাদের সুযোগ দেওয়া যাবে না। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের 6 ম্যাচ, তার প্রস্তুতির জন্য হাতে মাস 6 সময়। বর্তমান দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বড় মঞ্চে তাদের পরখও করা গেছে। ওবায়দুর মাহাদি কিংসলেরা জেমির বিকল্প ভাবনায় থাকলে মন্দ কি? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্পর্শ করলেন মেসি। অন্যদিকে চিলের বিপক্ষে হতাশ করেছে উরুগুয়ে। ভিদালের আত্মঘাতী গোলে হার এড়িয়েছে সুয়ারেজ কাভানিরা। ম্যাচের আগেই প্যারাগুয়ে নিয়ে অস্বস্তির কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। পুরো ম্যাচে তার ছাপ ছিল স্পষ্ট, তবে সব সংখ্যা দূরে ঠেলে সবার আগে কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তে। ব্রাজিলিয়ার মানেগারিনচে স্টেডিয়ামে শুরুতেই আর্জেন্টিনার চমক। 10 মিনিটে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন পাপু গোমেজ। ডিমারিয়ার পাস থেকে প্যারাগুয়ের জাল কাপান সেভিয়া তারকা। এর কিছুক্ষণ পরেই লিড দ্বিগুণের সুযোগ পায় আর্জেন্টিনা, তবে মেসির ফ্রি কিক অল্পের জন্য ঠিকানা খুঁজে পায়নি। প্রথমার্ধের যোগ করার সময়ে আর্জেন্টিনাকে গোল উপহার দেয় প্যারাগুয়ে। পাপু গোমেজের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান জুনিয়র আলোনসো, তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হলে রক্ষা পায় এদুয়ার্দো বেরিজ্জোর দল।
দ্বিতীয়ার্ধে বল দখলে নিয়ে আর্জেন্টিনাকে চেপে ধরে প্যারাগুয়ে। এক পর্যায়ে টানা 4টি কর্নার আদায় করে নেয় দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সফল হয়নি কোনো আক্রমণ। এদিকে আরেক ম্যাচে চিলির বিপক্ষে হতাশ করেছে উরুগুয়ে। প্রথমার্ধে করা ভার্গাসের গোলের জবাব দিতে পারেননি সুয়ারেস কাভানিরা। দ্বিতীয়ার্ধে আর্তুরো ভিদালের আত্মঘাতী গোলে কোনোরকমে হার এড়িয়ে 1 পয়েন্ট পায় তাবারেজের দল। 1 জয় আর 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ এর 2-এ চিলি। আর আসরে জয়হীন উরুগুয়ে আছে 4 নম্বরে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, তাই বিশ্ব ঐতিহ্য থেকে নামিয়ে এটিকে বিপদাপন্নের তালিকায় তোলার কথা ভাবছে ইউনেস্কো। তবে এই দাবির বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া সরকার। জুলাইয়ে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে এই উদ্যোগকে চ্যালেঞ্জ করবে তারা। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। আদালতের অনুমতি নিয়ে বিমানের সাবেক এমডি আবুল মুনিম মোসাদ্দিক, মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। এ নিয়ে 2 দিনে 3 এমপি সহ 9 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্যাসিনো কাণ্ডে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে 23টি মামলা করেছে দুদক। এসব মামলায় অনেকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। আদালতের অনুমতি নিয়ে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে হবে এমন রায়ে তা বাতিল হয়ে যায়। নতুন আদেশে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়ার 15 দিনের মধ্যে আদালতকে নিষেধাজ্ঞা সম্পর্কে জানাতে হবে। প্রয়োজনে আদালত যে কোনো নিষেধাজ্ঞা বাতিল করতে পারবে। ক্যাসিনো কাণ্ডে অন্যতম আসামি সাবেক হুইপ শামসুল হক, সুনামগঞ্জের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ভোলার এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ 6 জনের বিরুদ্ধে দুদকের আবেদনের পর সোমবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। মঙ্গলবার বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুনিম মোসাদ্দেক, মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমকেও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদক বলছে পালিয়ে যেতে পারেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তদন্তের স্বার্থেই তাকে প্রয়োজন। এখন যদি সে এখানে না থাকে, আমি তারে না পাই, এই জন্যই এগুলো করে, যাতে তাকে পাওয়া যায় তদন্তের প্রয়োজনে। আর তদন্তের প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তো আরও ব্যবস্থা নিতে পারে, সেই কারণেই প্রয়োজন হয়। শুধু ক্যাসিনো কাণ্ডেই নয়, বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত অর্ধশত ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন এমন তথ্য রয়েছে দুদকের কাছে। এদের ব্যাপারেও নিষেধাজ্ঞার আবেদন করা হবে। না আসে, আদালতের অনুমতি না নেওয়া হয়, তাহলে আদালতের অনুমতি চাইতে হবে এবং চাওয়া হচ্ছে পর্যায়ক্রমে এবং আদালত থেকেও দিচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করতে রাজি নয় দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনভর উদ্ধার অভিযান চালিয়েও রাজধানীর খিলগাঁয়ে খালে পড়ে নিখোঁজ হওয়া তরুণের খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিস বলছে ঘটনাস্থলে ময়লার স্তূপ থাকায় তরুণকে শনাক্ত করতে পারেনি। মঙ্গলবার সকাল 9টার দিকে রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার খালে বোতল কুড়াতে নামেন স্থানীয় বাসিন্দা আবুল হোসেন। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যান ময়লার স্তূপে। পরে 999-এ ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ডুবুরি দল খালের বিভিন্ন জায়গায় অভিযান চালালেও খোঁজ মেলেনি তরুণের। দীর্ঘদিন খালের এমন বেহাল দশা থাকলেও পরিষ্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ভিতরে গেছে, আবার যদি খালি জায়গাটা পড়তো তাহলে সবাই উদ্ধার করতে পারতো। সব সময় ওই যে বোতল টুকায়, কাগজপত্র টুকায়। যেহেতু রাস্তা সরু, ঢুকতেছে না, আমরা এখন জায়গার ব্যবস্থা করতেছি, রাস্তার ব্যবস্থা করতেছি। সন্ধ্যা 7টায় মঙ্গলবারের উদ্ধার অভিযান শেষ করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমরা পানির নিচে বিভিন্ন জায়গায় যে অবস্ট্রাকলগুলো সরিয়ে একেবারে A to Z আমরা সার্চ করে আসছি। এতটুকু পর্যন্ত এখন আমরা কারো বডির সন্ধান এখনো মিলেনি। তারপরে আমরা আরও সামনের দিকে প্রস্তুত হব। বুধবার সকাল থেকে আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিথ্যাচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও সদস্য মোবারক উল্লাহ সহ 19 জনের নাম উল্লেখ করে 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোক্তাদি চৌধুরী। গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। পরে ৩১শে মার্চ সংবাদ সম্মেলনে সহিংসতার জন্য সাংসদ উবায়দুল মোক্তাদি চৌধুরীকে দায়ী করে হেফাজত নেতারা। দেশের প্রকাশনা জগতের অন্যতম পথিকৃৎ মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল এর প্রতিষ্ঠাতা তিনি। মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাত ১টায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মহিউদ্দিন আহমেদের মেয়ে মাহরুখ মহিউদ্দিন জানান, কিছুদিন আগে তিনি করোনা থেকে সেরে উঠেছিলেন। গুলশানের আজাদ মসজিদে জোহরের নামাজের পর মহিউদ্দিন আহমেদের জানাজা হয়। ১৯৪৪ সালে ফেনীর পরশুরামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন আহমেদ। ভারত ও ব্রাজিলে একদিনই করোনায় প্রাণহানি নেমে এসেছে হাজারের নিচে। ২৪ ঘন্টায় ভারতে মারা গেছে ৮৪৬ জন আর ব্রাজিলে মৃতের সংখ্যা ৮৯৯ জন। দুই দেশে একদিনে নতুন রোগী শনাক্তের সংখ্যা ৫০,০০০-এর নিচে। এদিকে বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে ৬,০৫৬ জনের, নতুন শনাক্ত ২,৭৯,০০০। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৮,৯০,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৭,৯৬,০০,০০০ বেশি। ইন্দোনেশিয়াতে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৪,৫০০ রোগী। জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। তাই বিশ্ব ঐতিহ্য থেকে নামিয়ে এটিকে বিপদাপন্নের তালিকায় তোলার কথা ভাবছে ইউনেস্কো। বিশ্বের দীর্ঘতম প্রবাল দ্বীপ অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম সৌন্দর্যের এই প্রাকৃতিক সৃষ্টি বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয় ১৯৮১ সালে। তবে জলবায়ু পরিবর্তন ও সাগরের উষ্ণতা বৃদ্ধির চড়া মাশুল দিতে হচ্ছে সমুদ্রের এই প্রবাল প্রাচীরকে। অনেকটাই হারিয়ে গেছে এর প্রকৃত চেহারা, বলছে ইউনেস্কো। গ্রেট ব্যারিয়ার রিফ কতটা বিপদাপন্ন তা নিয়ে বিতর্ক চলছে ২০১৭ সাল থেকে। প্রবাল প্রাচীরের সংরক্ষণে গত এক দশকে $100 কোটি বেশি অর্থ বরাদ্দ করে অস্ট্রেলিয়া সরকার। তবে গত ৫ বছরে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখছে না ইউনেস্কো। গ্রেট ব্যারিয়ার রিফকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকা থেকে সরিয়ে বিপন্ন তালিকায় রাখা উচিত, বলছে ইউনেস্কো। তবে ক্ষতির কথা স্বীকার করলেও ইউনেস্কোর এই দাবি মানতে নারাজ অস্ট্রেলিয়া সরকার। I know, and I know Warren knows, that climate change is the biggest threat to the reef. মানছি বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব গ্রেট ব্যারিয়ার রিফের উপর পড়েছে, তবে সেজন্য এই রিফকে আলাদা করে বেছে নিয়ে হেরিটেজের তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়। প্রবাল প্রাচীরের সুরক্ষায় আমরা লড়াই চালিয়ে যাব। গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়া হলে সেটা হবে অস্ট্রেলিয়া সরকারের বড় ব্যর্থতা, বলছেন সংশ্লিষ্টরা। কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীকও এই ২৩০০ কিলোমিটার লম্বা অনন্য জীবন্ত ইকোসিস্টেম। প্রতি বছর এর সৌন্দর্য দেখতে ভিড় জমায় কয়েক লাখ পর্যটক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বৃহত্তর সংবাদ রাত ৯টায় বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।